সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। সবাই ভালো আছো? গত ক্লাসে আমরা রসায়ন দ্বিতীয় অধ্যায় পড়তেছি, প্রথম পত্রের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ে আমাদের মূল যে টপিকসটা ছিল পর্যায়বৃত্ত ধর্ম, আজ আমরা সেই পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমে আসো পর্যায়বৃত্ত ধর্ম কি, এটা একটু আমরা জেনে নিই। পর্যায়বৃত্ত ধর্ম সবাই একটু খাতায় লিখে নিবা। আমি পর্যায়বৃত্ত ধর্ম কি লিখে দেবো, কিন্তু তার আগে একটু মুখে বললি, সবাই একটু শুনে মনোযোগ দিয়ে। পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে মৌলসমূহকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পরিবর্তনশীল বৈশিষ্ট্য অনুসারে সাজানোকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। মৌলসমূহকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পরিবর্তনশীল ধর্ম অনুসারে সাজানোকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। আমি লিখে দাও, পর্যায়বৃত্ত ধর্ম মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্ম সমূহকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। ঠিক আছে, পর্যায়বৃত্ত ধর্ম কি, এটা জ্ঞানমূলক প্রশ্ন আসে। মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। পর্যায়বৃত্ত ধর্মে আমরা যে জিনিসটা মেইনলি আলোচনা করব, তোমরা জানো একটা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে কি থাকে, একটা পর্যায় আর একটা গ্রুপ। আমরা যখন বাম থেকে ডান দিকে যাই সেটাকে আমরা বলি পর্যায়, যখন উপর থেকে নিচের দিকে যাই তখন বলি হচ্ছে গ্রুপ। এবং এই পর্যায় সারণীটা তৈরি করা হয়েছে পারমাণবিক সংখ্যা অনুসারে এবং আধুনিক ভিত্তিতে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই জন্য এই ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতেই এই ধর্মসমূহকে আলোচনা করা হয়। এখন কোন ধর্মগুলো আলোচনা করব? এই পর্যায়বৃত্ত ধর্ম বলতে মূলত আমরা যে ধর্মগুলো আলোচনা করব, প্রথমত সেটা হলো আয়নীকরণ শক্তি। লিখে নিবা, আয়নীকরণ শক্তি। এর আরেকটা নাম আছে আয়নীকরণ বিভব, আয়নীকরণ শক্তি বা বিভব একই জিনিস। বইয়ে কখনো দেখবা লেখা থাকে আয়নীকরণ শক্তি, কখনো লেখা থাকে আয়নীকরণ বিভব। অর্থাৎ এই পর্যায়বৃত্ত ধর্ম একটা গ্রুপের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কেমন চেঞ্জ হবে, অথবা উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কেমন চেঞ্জ হবে, এই বিষয়গুলোই আলোচনা করা হয়। তাহলে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। 3 নম্বর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। 4 নম্বর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। 5 নম্বর হচ্ছে পরমাণু আকার ও পারমাণবিক ব্যাসার্ধ। 6 নম্বর যেটা, সেটা হলো ধাতব বন্ধন। ক্লিয়ার? পর্যায়বৃত্ত ধর্মের এই ইলেকট্রন বিন্যাস ভিত্তিক যে পরিবর্তনশীল ধর্ম, সেই পরিবর্তনশীল ধর্মের আমরা কোন জিনিসগুলো আলোচনা করব? আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব বন্ধন। এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজ আমি আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এই দুটো বিষয় তোমাদের ক্লিয়ার কনসেপ্ট দেব। প্রথমে আসো আয়নীকরণ শক্তি কি, এটা আগে জানতে হবে আমাদের। মুসিতি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হলো কোনো গ্যাসীয় পরমাণু তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হবে সেটাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি।
হতে হবে গ্যাসীয় পরমাণু এবং কি করবে সে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দেবে। আর ইলেকট্রন ছেড়ে দেয় মানে তোমরা জানো কি ধনাত্মক আধানে পরিণত হয়। এই ধনাত্মক আধানে পরিণত হতে তার যে শক্তিটা লাগবে সেটাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি। সবাই আমার খাতায় একটু লিখে নিবা। আয়নীকরণ শক্তি হচ্ছে কোনো গ্যাসীয় পরমাণু তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দিতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি বা আয়নিক বিভব। ঠিক আছে, এই আয়নীকরণ শক্তির যেসব বিষয়গুলো আমরা আলোচনা করব মেইনলি, অর্থাৎ একটা গ্রুপে বা পর্যায়ে আয়নীকরণ শক্তির কিরূপ চেঞ্জ হয় সেটা আমাদের ডিটেলস পড়তে হবে। এই আয়নীকরণ শক্তি যদি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে একক ধনাত্মক আধানে পরিণত হয় তাহলে সেটাকে বলবো তার জন্য যে শক্তির প্রয়োজন সেটা হবে আছে প্রথম আয়নীকরণ শক্তি। কোন গ্যাসীয় পরমাণু, যেরকম একটা এক্সাম্পল দিলে তোমরা আরো ক্লিয়ার হবে। মনে করো সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সোডিয়াম পজিটিভ আয়ন। এই পজিটিভ আয়নে পরিণত হতে তার যে শক্তিটার প্রয়োজন হবে সেটাকে বলবো প্রথম আয়নীকরণ শক্তি। যদি আমি বলি ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়। এই 2+ আয়নে পরিণত হতে তার যে শক্তির প্রয়োজন হবে সেটাকে বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। যদি বলি আমি অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ছাড়ে বলো? 3টা। তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম 3+। এই 3+ আয়নে পরিণত হতে তার যে শক্তির প্রয়োজন হবে সেটাকে আমরা বলবো তৃতীয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দিয়ে যে শক্তির ধনাত্মক আধানে পরিণত হতে যে শক্তিটা লাগবে সেটাকে মূলত আমরা আয়নীকরণ শক্তি বা আয়নিক বিভব বলবো। এখন এই আয়নীকরণ শক্তিটা যেহেতু আমাদের পর্যায়বৃত্ত ধর্ম কিরূপ চেঞ্জ হয় সেই জিনিসগুলো আমরা দেখব। এই আয়নীকরণ শক্তি প্রথমে আসো গ্রুপ ভিত্তিক ধর্ম। গ্রুপ ভিত্তিক ধর্ম একটু মনোযোগ দিয়ে শোনো। গ্রুপ ভিত্তিক ধর্ম, গ্রুপ বলতে বোঝায় উপর থেকে নিচের দিকে। একটা পর্যায় সারণীতে দেখা গেছে কোনো গ্রুপে, অর্থাৎ যখনই মূলসমূহ উপর দিকে নিচের দিকে যাওয়া হয়, উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় তখনই আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকে। কেন কমতে থাকে? যখন একটা গ্রুপে আমরা উপর থেকে নিচের দিকে যাব তখন পরমাণুর আকার বড় হয়। পরমাণুর আকার যখন বড় হবে তখন নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়। যখন বেড়ে যায় তখন সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা সহজ হয় এবং তার জন্য কি হয়, শক্তিও কম লাগে, ফলে আয়নীকরণ শক্তিটা কি হয়, কমে যায়। বুঝতে পারছো আমার কথা? যখন মনে করো এই যে একটা ইলেকট্রন আমি আঁকলাম, সাপোজ এটা আমার প্রথম শক্তি স্তর N1, এটা N2, এটা N3 দ্বিতীয় শক্তি স্তর। এখানে যে ইলেকট্রনটা আছে, এখানে মনে করো একটা ইলেকট্রন আছে, এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্ব কত বেশি। যখন আরেকটা ইলেকট্রন যদি আমি আঁকাই, এটা N1, এটা N2, এখানে ইলেকট্রন, তাহলে এই পরমাণুর ক্ষেত্রে সর্ববহিষ্ঠ স্তর আছে দ্বিতীয় স্তর, এই পরমাণুর ক্ষেত্রে সর্ববহিষ্ঠ স্তর আছে তৃতীয় স্তর। তাহলে এই ইলেকট্রন এই নিউক্লিয়াস থেকে দূরে অবস্থিত, যত ইলেকট্রনের বহিস্তরের দূরত্ব বাড়বে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি তত কমে যাবে এবং পারমাণবিক ব্যাসার্ধ, অর্থাৎ এর ব্যাসার্ধটা তত কি হবে, বড় হবে। তখন সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ হবে। যখন ইলেকট্রন যে যত ছেড়ে দিতে পারবে তার শক্তিও কম লাগবে, ফলে আয়নীকরণ শক্তিটা কি হবে, কম হবে। ঠিক আছে, তাহলে একটা গ্রুপে যখন উপর থেকে আমরা নিচের দিকে যাব তখন আয়নীকরণ শক্তিটা কি হবে, কম হবে। কারণ হিসেবে আমরা কি বললাম যে উপর থেকে যত নিচের দিকে যাব তত পরমাণুর আকার বড় হবে, পরমাণুর আকার যত বড় হবে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তত কম হবে এবং পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যাবে, ফলে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ হবে। ইলেকট্রন ছাড়তে তার কম শক্তির প্রয়োজন হবে, এই জন্য আয়নীকরণ শক্তিও কম হবে। বুঝা গেছে? এটাকে বলা হচ্ছে গ্রুপ ভিত্তিক ধর্ম। এবার আসো পর্যায় ভিত্তিক ধর্ম। এটা এ দিলাম, এটা বি। পর্যায় ভিত্তিক ধর্ম, পর্যায় ভিত্তিক ধর্ম কি?
পর্যায় বলতে বোঝা হচ্ছে বাম থেকে ডানে। যতই আমরা বাম থেকে ডানে যাব ততই আয়নীকরণ শক্তির মান বাড়ে। একটা পর্যায়ে যতই আমরা বাম থেকে ডান দিকে যাব ততই আয়নীকরণ শক্তির মান কি হবে? বাড়তে থাকবে। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান কেন বাড়তে থাকবে? কারণ হচ্ছে বাম থেকে ডানে যখন যাব তখন নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু কি হয়, তার নতুন কোনো শক্তি স্তর যুক্ত না হওয়া মানে পারমাণবিক সংখ্যা বাড়তেছে না, স্তর সংখ্যা বাড়তেছে না, কিন্তু কি বাড়তেছে? তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। আমরা এই পরমাণু দুটোর দিকে খেয়াল করি, যখন বাম থেকে ডানে যাব তখন ওদের কোনো শক্তি স্তর, অর্থাৎ মনে করো সোডিয়াম যদি আমি বলি, সোডিয়াম, ক্যালসিয়াম সবারই দেখা যাবে সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে তৃতীয় স্তর, অর্থাৎ n = হচ্ছে 3 ইলেকট্রন বিন্যাস করলে। কিন্তু কি হয়, সোডিয়ামের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থাকে একটা, ক্যালসিয়ামের ক্ষেত্রে 2টা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে থাকে 2টা। অর্থাৎ যখনই আমরা একটা পর্যায়ে বাম থেকে ডানে যাব তখন নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, প্রত্যেকটারই শক্তি স্তর থাকে তৃতীয় স্তর। কি যুক্ত হচ্ছে? সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন বেশি হচ্ছে। তো ইলেকট্রন যতই বেশি হবে তত কি হবে? ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যাবে, ফলে এই নিউক্লিয়াসের আকর্ষণও বেড়ে যাবে। নিউক্লিয়াস যখন সর্ববহিষ্ঠ শক্তি স্তরকে আকর্ষণ করবে, অর্থাৎ নিজের দিকে কাছে টানবে, তখন কি হবে? তার মধ্যবর্তী দূরত্ব বা ব্যাসার্ধটা কি হবে? কমে যাবে। যখন ব্যাসার্ধ কমে যাবে তখন সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ওর ইলেকট্রন ছেড়ে দেওয়া কষ্টসাধ্য হবে, তখন শেষ বেশি শক্তির প্রয়োজন হবে। বেশি শক্তি যখনই প্রয়োজন হবে তখন আয়নীকরণ শক্তিও তার বেড়ে যাবে। ক্লিয়ার? আবার আমি বুঝাই বলি যে আমরা যতই বাম থেকে ডানে যাব ততই আয়নীকরণ শক্তি কি হবে? বাড়বে। এর কারণ হিসেবে আমরা প্রথমত কি বলবো? যতই বাম থেকে ডানে যাব তখন পরমাণুর স্তর সংখ্যা বাড়ে না, কিন্তু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ে। ইলেকট্রন ঘনত্ব যত বাড়বে তত নিউক্লিয়াসের আকর্ষণ বাড়বে। নিউক্লিয়াসের আকর্ষণ যত বাড়বে তত পারমাণবিক ব্যাসার্ধটা ছোট হয়ে যাবে, ফলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন ছেড়ে দেওয়া কষ্টসাধ্য হবে। আর ইলেকট্রন ছাড়তে যত কষ্টসাধ্য হবে তত তার বেশি শক্তির প্রয়োজন হবে। আর যত শক্তি বেশি হবে আয়নীকরণ শক্তি তত বেশি হবে। ঠিক আছে? এটা আমার গেল পর্যায়ভিত্তিক ধর্ম। আশা করি সবাই বুঝছো। এবার আসো আর একটা কারণ আছে, সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। n = 1, 2, 3। অর্থাৎ এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যত বাড়বে তত কি হবে? পর্যায় সংখ্যা বাড়বে। পর্যায় সংখ্যা যত বাড়বে তত আয়নীকরণ শক্তির মানও কি হয়ে যাবে? বেড়ে যাবে। এটা প্রধান কোয়ান্টাম সংখ্যার একটা কারণ। এটা একটা গ্রুপ ভিত্তিক ধর্মের মধ্যে, পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে পড়ে। এটা জাস্ট একটু জেনে রাখবা। 4 নাম্বার যেটা, সেটা হলো ইম্পর্টেন্ট, পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল। অর্ধপূর্ণ অরবিটাল আমরা জানি কি, যে কোনো পরমাণুতে পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্থায়ী হয়, আর বেশি স্থায়ী অরবিটালই বেশি সক্রিয় হয়। পরমাণু যত সক্রিয় হবে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ইলেকট্রন ছেড়ে দেওয়া কষ্টসাধ্য হবে, তখন কি হবে? তার আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। ঠিক আছে? পূর্ণ বা অর্ধপূর্ণ হলে আয়নীকরণ শক্তি বেড়ে যাবে, কারণ ইলেকট্রন ছেড়ে দেওয়া যত কষ্ট লাগবে তত তার শক্তি বেশি প্রয়োজন হবে। শক্তি বেশি হলেই বাইরে থেকে আমরা যত শক্তি অ্যাপ্লাই করবো আয়নীকরণ শক্তি তত আলটিমেটলি বেড়ে যাবে। এটা হলো পূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল। একটা 5 নম্বর হচ্ছে আচ্ছাদন প্রভাব। এটা একটু ভালো করে পড়বা। আচ্ছাদন বা আরেকটা ইংরেজিতে বলা হয় শেল্ডিং ইফেক্ট। শেল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাব, এটা জ্ঞানমূলক প্রশ্নে আসে বা 2 মার্কের জন্য অনেক সময় আসে যে শেল্ডিং প্রভাব ব্যাখ্যা করো। আসলে শেল্ডিং প্রভাব কি? শেল মানে হচ্ছে স্তর, শেল্ডিং ইফেক্ট, ইফেক্ট মানে তো বোঝো একটা প্রভাব যেটাকে বলা হয় ইফেক্টের। এখানে শেল্ডিং ইফেক্ট মানে একটা পরমাণুতে যে মধ্যবর্তী যে স্তর থাকে সেই স্তরের ইলেকট্রনগুলো যে প্রভাব বিস্তার করে সেটাই শেল্ডিং ইফেক্ট। এবং সেটা কি? এই শেল্ডিং ইফেক্ট হচ্ছে
আমি এই পরমাণুটার কথাই চিন্তা করো, এখানে নিউক্লিয়াস আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রন কি করছে, এই ইলেকট্রনকে এই নিউক্লিয়াস আকর্ষণ করতেছে, কারণ ইলেকট্রন ঋণাত্মক আর নিউক্লিয়াস ধনাত্মক। তাহলে ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে সবসময় একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, আকর্ষণ ধর্ম কাজ করে। তার মানে এই নিউক্লিয়াসটা সবসময় এই ইলেকট্রনকে কি করছে, কাছে ডাকছে। যখনই কাছে ডাকছে, আমরা জানি কি এই স্তরগুলোতেও কি করতেছে, ইলেকট্রন অবস্থান করতেছে, তাই তো? যখন এই ইলেকট্রন এই নিউক্লিয়াস কাছে ডাকতেছে, কাছে আসতে যাচ্ছে, তখন এর মধ্যবর্তী পর্যায়ে যেসব ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো আবার ওকে কি করবে, বিকর্ষণ করবে। কারণ এও ঋণাত্মক সমধর্মী চার্জ পরস্পরকে রিপালশন ফোর্স কাজ করে বা বিকর্ষণ ধর্ম কাজ করে। তো এই মধ্যবর্তী স্তরের ইলেকট্রন যখন ওকে বিকর্ষণ করবে, তখন অবশ্যই ওর কি হবে, যে আয়নীকরণ শক্তিটা আলটিমেটলি কমে যাবে। এই যে মধ্যবর্তী শক্তি স্তরের ইলেকট্রন দ্বারা সে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ তার শক্তিটা কমে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে শেল্ডিং ইফেক্ট। বুঝতে পারছো? আবার আমি বলি শেল্ডিং ইফেক্টটা কি। শেল্ডিং ইফেক্ট হলো সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন মধ্যবর্তী শক্তি স্তরের ইলেকট্রন দ্বারা প্রভাবিত হওয়াকে বলা হয় শেল্ডিং ইফেক্ট। সেটা প্রভাবিত হচ্ছে কিভাবে, সেটা আমি বুঝাই বললাম যে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনকে নিউক্লিয়াস আকর্ষণ করছে, যখনই সে নিউক্লিয়াসের দিকে আসতে যাচ্ছে, তখনই মধ্যবর্তী শক্তি স্তরের ইলেকট্রন তাকে বিকর্ষণ করছে, রিপালশন ফোর্স তাদের মধ্যে কাজ করছে, তখনই তাদের কি হচ্ছে, ওই ইলেকট্রনকে ছেড়ে দেওয়া কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ আয়নীকরণ শক্তিটা কমে যাচ্ছে। এটাকে বলা হয়েছে আচ্ছাদন প্রভাব বা শেল্ডিং ইফেক্ট। এটা একটু ভালো করে পড়বা, 2 মার্কের জন্য আসে। এটা আয়নীকরণ বিভবের কারণগুলো আমরা ব্যাখ্যা করলাম, অর্থাৎ যে একটা পর্যায় বা গ্রুপে আয়নীকরণ শক্তি কিরূপ চেঞ্জ হয় সেটা আমরা শিখলাম। এখন আমরা দ্বিতীয় আরেকটা পড়বো, সেটা হলো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি কাকে বলে এবং ইলেকট্রন আসক্তিটা একটা গ্রুপে বা পর্যায়ে কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তিটা একটু মনোযোগ দিয়ে শোনো। যে সকল কোনো গ্যাসীয় পরমাণু তার সর্ববহিস্থ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয় সেটাকে বলবো হচ্ছে ইলেকট্রন আসক্তি। কি বললাম, কোনো গ্যাসীয় পরমাণু তার সর্ববহিস্থ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হবে সেটাকে বলবো আমরা ইলেকট্রন আসক্তি। এই ইলেকট্রন আসক্তির গ্রুপ ভিত্তিক ধর্ম বলবো আমরা গ্রুপ ভিত্তিক ধর্ম। এই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও একটা পরমাণু গ্রুপ বলতে উপর থেকে নিচের দিকে বোঝায়। যত একটা পরমাণুতে উপর থেকে নিচের দিকে যাওয়া যাবে ততই ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। কেন কমতে থাকে? ওই সেম কারণ, যতই আমরা উপর থেকে নিচের দিকে যাব ততই কি হবে, তার পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পাবে তার স্তর সংখ্যা তত বাড়বে। স্তর সংখ্যা যত বাড়বে তার কি হবে, পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যাবে। পারমাণবিক ব্যাসার্ধ যখন বেড়ে যাবে তখন সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করা সহজ হবে। যত গ্রহণ করা সহজ হবে তত শক্তিও কম লাগবে। তার মানে কি হবে, ইলেকট্রন আসক্তির মানও কমে যাবে। ঠিক আছে, সর্ববহিস্থ শক্তি স্তরের যত দূরত্ব বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ যত বড় হবে, সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করা সহজ হবে। ইলেকট্রন গ্রহণ যত সহজ হবে শক্তিও কম লাগবে, তাহলে ইলেকট্রন আসক্তিটাও কমে যাবে। এটা গেল তোমার গ্রুপ ভিত্তিক ধর্ম। এবার আসো পর্যায় ভিত্তিক ধর্ম। পর্যায় ভিত্তিক ধর্ম অর্থাৎ একটা পর্যায় কিরূপ চেঞ্জ হবে। আমরা যত বাম থেকে ডানে যাব সেটাকে বলা হচ্ছে পর্যায়। বাম থেকে যত ডানে যাব তত ইলেকট্রন আসক্তির মান বাড়বে। কারণ কি, যতই বাম থেকে ডানে যাব তখন স্তর সংখ্যা বাড়ে না, বাড়ে কি, সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা যত বাড়ে, ইলেকট্রন ঘনত্ব, নিউক্লিয়াসের আকর্ষণ তত বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ তত কমে যায়। ফলে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। যখন ইলেকট্রন গ্রহণ করা কষ্টসাধ্য হয়ে পড়ে তখন অধিক শক্তির প্রয়োজন হয়, ইলেকট্রন আসক্তিটাও
বেড়ে যায়। সেম কারণ, এটা গেল আমার ইলেকট্রন আসক্তি। পর্যায়ভিত্তিক ধর্ম শিখলাম এবং গ্রুপ ভিত্তিক ধর্ম শিখলাম, এটা একটু শিখলাম। এবার আসো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু তাদের মধ্যবর্তী ইলেকট্রন একটা পরমাণু অধিক নিজের দিকে টেনে নেওয়ার ফলে এক প্রান্ত ধনাত্মক আর এক প্রান্ত ঋণাত্মক আধানের সৃষ্টি হয় এবং এই ধর্মকে বলা হয়েছে তড়িৎ ঋণাত্মকতা। কি বললাম? আমি একটা এক্সাম্পল দিলে আরো সহজ হবে। মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কি থাকে? হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন থাকে। এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে আর ক্লোরিনের একটা ইলেকট্রন থাকে। এই যখন এই বন্ধন ইলেকট্রনকে কি করে, এই ক্লোরিন নিজের দিকে টেনে নেয়। যখনই টেনে নেয় তখন হাইড্রোজেন পজিটিভ হয়, ক্লোরিন নেগেটিভ হয়, অর্থাৎ এক প্রান্ত ধনাত্মক হয় আর এক প্রান্ত ঋণাত্মক হয়। আর এই ধর্মকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে? সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণুর মধ্যে তাদের বন্ধনজোড় ইলেকট্রনকে একটা পরমাণু নিজের দিকে অধিক আকর্ষণ করলে এক প্রান্ত ধনাত্মক এবং অপর প্রান্ত ঋণাত্মক হয় এবং এই ধর্মকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতাও গ্রুপ এবং পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে ব্যাখ্যা করতে হবে। গ্রুপ ভিত্তিক ধর্ম, গ্রুপ ভিত্তিক ধর্মটা সেম কারণ, একই গ্রুপে আমরা যখন উপর থেকে নিচের দিকে যাব তড়িৎ ঋণাত্মকতা তত কি হয়? কম হয়। ওই একই কারণ, যতই উপর থেকে নিচের দিকে যাব ততই পারমাণবিক সংখ্যা বাড়ে, পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যায়, সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন ছেড়ে দেওয়া বা গ্রহণ করা তার জন্য কষ্টসাধ্য হয়, ফলে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। আর যখন পর্যায়ভিত্তিক ধর্ম বলব তখনও সেমি কারণে তড়িৎ পর্যায়ভিত্তিক ধর্ম, যখন একটা পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া হয় তখন তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়, কারণ বাম থেকে ডানে যত যাব তখন স্তর সংখ্যা বাড়ে না, বাড়ে কি? সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন ঘনত্ব যত বাড়বে নিউক্লিয়াসের আকর্ষণ তত বাড়বে, পারমাণবিক ব্যাসার্ধ তত কমে যাবে। পারমাণবিক ব্যাসার্ধ যত কমে যাবে তখন সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনকে আকর্ষণ করা বা ইলেকট্রন ছেড়ে দেওয়া কষ্টসাধ্য হবে, তখন তড়িৎ ঋণাত্মকতাও কি হবে? বেড়ে যাবে। এটা হলো তড়িৎ ঋণাত্মকতার কারণ। আজ আমরা পর্যায়ভিত্তিক ধর্মের এই তিনটাই আলোচনা করব, বাকিগুলো আমরা আগামী দিন আলোচনা করব। তাহলে কালকে তোমাদের জন্য আগামী দিনের জন্য পড়া থাকলো কি? মোলের পর্যায়ভিত্তিক ধর্ম কাকে বলে, পর্যায়ভিত্তিক ধর্মের যে বৈশিষ্ট্য তাদের মধ্যে আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা আমরা আলোচনা করলাম। আর একটু ছোট্ট আরেকটা জিনিস পড়তে পারো, সেটা হলো আয়নীকরণ শক্তির ব্যবহার আছে কিছু, 2 মার্কের জন্য অনেক সময় আসে যে আয়নীকরণ শক্তির ব্যবহার লিখো। সেক্ষেত্রে আয়নীকরণ শক্তির ব্যবহারটা হচ্ছে আয়নীকরণ শক্তির সাহায্যে একটা গ্রুপে ধাতব ধর্ম থেকে অধাতব ধর্ম যে বৃদ্ধি পায় সেটা ব্যাখ্যা করা যায়, সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায়, তারপরে বিচরণ ধর্ম ব্যাখ্যা করা যায়। এইগুলো হচ্ছে আয়নীকরণ শক্তির ব্যবহার। জাস্ট একটু পড়ে রাখবা, 2 মার্কের জন্য আসতে পারে। আর যে বিষয়গুলো আলোচনা করলাম বইগুলো আছে, বই থেকে একটু নোট করে সুন্দর করে পড়ো আর ক্লাসটা একটু ভালো করে মনোযোগ করে দেখো, তাহলে সব ক্লিয়ার হবে। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।